বাংলাদেশের ইন্টারেস্টের জন্য আমাদের চিরস্থায়ী কোনো বন্ধু বা চিরস্থায়ী কোনো শত্রু রাখার কোনো প্রয়োজন আমাদের নাই। এইখানে ফাইন লাইনটা কিভাবে ড্র করেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আলাদা আদর্শ থাকে। প্রথম সফরটিতে তিনি যাচ্ছেন ভারতে। আমরা যদি ওয়ার্কিং রিলেশন না রাখি ভারতের সাথে, সেটা একটা বোকামি হবে বলে আমি মনে করি। সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? এটা কিন্তু অনেক সেন্সিটিভ এবং ট্রিকি একটি বিষয়। এই নিকট প্রতিবেশীর সাথে সম্পর্কের মূল্যায়ন আপনি কিভাবে করবেন? পরিবেশের যেমন উন্নতি হবে, সেরকম পুরো পৃথিবীর পরিবেশের উন্নতি হচ্ছে। বলা হয় নবনির্বাচিত বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কূটনৈতিক সম্পর্ক সামলানো। কারণ গত কয়েক দশক ধরে বাংলাদেশের সাথে নানান রকমভাবে নানান দেশের সম্পর্ক অতিবাহিত হয়েছে, কিন্তু বৈশ্বিক বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ সামনের দিনে কিভাবে তার পররাষ্ট্রনীতি এগিয়ে নিয়ে যাবে, তাই এই সরকারের সামনে বড় একটি চ্যালেঞ্জ। এ বিষয়ে আমরা একটু আলাপ করতে চাই। আমাদের আজকের পডকাস্ট কথা চলুকের অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহকারী পররাষ্ট্র বিষয়ক জনাব সাইমুম পারভেজ। সাইমুম ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পররাষ্ট্র বিষয়ক আলাপেই মূলত আপনার সাথে করব, কিন্তু তার আগে একটু জানতে চাই, আপনার একটা জলজলে ক্যারিয়ার ছিল। আপনি বিদেশে ইউনিভার্সিটিতে পড়িয়েছেন দীর্ঘদিন, সেখানে পড়াশোনাও করেছেন। 2010 সাল থেকে আপনি বাংলাদেশে মূলত আপনার এই টিচিং প্রফেশনে শুরু হয়। এইরকম একটা জলজলে ক্যারিয়ার, বিদেশে সামনে একটা উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি বাদ দিয়ে বাংলাদেশে কি করছেন? এটা চমৎকার প্রশ্ন। আসলে সব মানুষেরই এক ধরনের গোল থাকে যে কি করবে ফিউচারে। তো আমি আমার জীবন শুরু করেছি একাডেমিক ক্যারিয়ার দিয়ে আসলে, কিন্তু একাডেমিক ক্যারিয়ার আগেও আমার একটা সাংবাদিকতার ক্যারিয়ারও আছে। হ্যাঁ, আমি বাংলা ভিশনে কাজ করেছি কিছুদিন, আমি বিবিসিতে কাজ করেছি। তারপরে আমি মূলত আমার কাছে মনে হয় যে একাডেমিয়া আসলে আমার জায়গা। তো একাডেমিয়াতে কাজ করতে যেটা দেখলাম যে আসলে আমাদের যে বাংলাদেশে মানুষের সমাজে মানুষের কাছাকাছি আসার জন্য, পলিসি লেভেলে কাজ করার জন্য শিক্ষকতা একটা বিষয় হতে পারে। ইনডিরেক্টলি মানুষকে উৎসাহিত করা, আমাদের ছাত্রদের উৎসাহিত করা, যাতে তারা পরবর্তীতে এটা একাডেমিক হতে পারে, পলিসি লেভেলে কাজ করা। আর একটা হচ্ছে ডিরেক্টলি এটার সাথে ইনভলভ হওয়া। তো ধীরে ধীরে আমার কাছে মনে হয়েছে যে ডিরেক্টলি পলিসি লেভেলে ইনভলভ হওয়ার জন্য রাজনীতি একটা বড় ধরনের মাধ্যম। বিশেষ করে যে সময়ের কথা বলছি, সেই সময়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং সাধারণ মানুষের যে জীবনের যে নানা রকম ঝুঁকি, সেটা একটা চূড়ান্ত পর্যায়ে ছিল। তো এই সময় আমার একটা দায়িত্ব একটা ছিল, রেসপন্সিবিলিটি ছিল যে পলিটিক্সের মাধ্যমে সেখানে একটা পরিবর্তন নিয়ে আসা। তো সাধারণ জনগণ এবং শিক্ষার্থী সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় সেই পরিবর্তনটি হয়েছে। সেখানে যতদূর সম্ভব আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। তারপরে যে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সেখানে আমি চেষ্টা করব সেটা দলের পক্ষ থেকে হোক বা যেভাবেই হোক, সেই পলিসি লেভেলে কন্ট্রিবিউট করার জন্য। তো মূলত আসলে পলিসির পরিবর্তন করা এবং সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তন করা, এটাই আমার উদ্দেশ্য। আসলে পলিটিক্সে আসার একটা কারণও বটে। আপনি যখন পলিটিক্সে আসা শব্দটা ব্যবহার করেন, আবার একই সাথে যখন মানুষের জীবনমানের উন্নয়নের জন্য নীতি কিংবা কৌশল নির্ধারণের কথা বলেন, এই দুইটোর মাঝে কি কোনো রকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কখনো দেখেন? কারণ একটি রাজনৈতিক দলের সাথে আপনি যখন জড়িত, তার একটি আদর্শিক অবস্থান আছে, তার এক ধরনের আদর্শিক ভাবনা আছে। সাধারণ মানুষের আপামর মানুষ তো নিশ্চয়ই একটি দলের রাজনৈতিক সমর্থক না, ফলে সবার জন্য কাজ করতে গিয়ে একটি দলের একটি পোর্টফোলিও হোল্ড করে এইখানে ফাইন লাইনটা কিভাবে ড্র করেন? আমার কাছে উল্টোটা মনে হয়। আমার কাছে মনে হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, বরং যে কোনো মানুষের বা একসাথে আপনি কালেকটিভ একটা পরিবর্তন আনার জন্য রাজনীতি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণটা হচ্ছে যে আপনি অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আলাদা আদর্শ থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের এক ধরনের কাজ করার একটা পদ্ধতি থাকে। কিন্তু গভর্নমেন্ট ফর্ম করা প্রত্যেকটা রাজনৈতিক দলের আলটিমেটলি উদ্দেশ্যটা কী? আসলে উদ্দেশ্য হচ্ছে সরকার গঠন করা, এবং এই সরকার গঠন করার মাধ্যমে তারা রাষ্ট্রের পরিচালনায় আসার কারণে তারা কিছু পলিসি নেবে, এবং সেই পলিসির মাধ্যমে মানুষের জীবনের উন্নয়ন হবে বা মানুষের জীবনে একটা পরিবর্তন আসবে। তো এইটা বাংলাদেশের রাজনীতিতে আমি জানি না কতটুকু পলিসির প্রতিদ্বন্দ্বিতা হয়,
কিন্তু আপনি যদি গ্লোবালি দেখেন যে দেশগুলো মোটামুটি একটা পর্যায়ে গিয়েছে, তারা কিন্তু সবসময় রাজনৈতিক ম্যানিফেস্টোতে তাদের পলিসিগুলো তারা খুব সুস্পষ্টভাবে উল্লেখ করে এবং জনগণ যেটা করে, ভোটাররা যেটা করে, পলিসিগুলোর একটা তুলনামূলক বিশ্লেষণ করে। বিশ্লেষণ করে কোন দলটির পলিসি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, পুরো দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং পুরো দেশকে পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে দক্ষ, সেই দলটিকে তারা বেছে নেয়। যে কারণে একসাথে আপনি যদি কোনো দেশের একটা ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করেন, সেই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করেন, তাহলে আমার কাছে মনে হয় যে পলিটিক্স ইজ দ্য বেস্ট ওয়ে, যেটার উপরে আপনি অবলম্বন করে সেই পরিবর্তনটা আনতে পারবেন। তো আপনি যে প্রশ্নটা করলেন যে একটা নির্দিষ্ট দলের হচ্ছে আদর্শ, একটা নির্দিষ্ট দলের কর্মপদ্ধতি, সেটা তো সমস্ত দেশকে রিপ্রেজেন্ট নাও করতে পারে। ভেরি গুড, হ্যাঁ, সেটা কম নাও করতে পারে, কিন্তু রাজনৈতিক দলই সরকার গঠন করবে। যে কারণে আপনি সেটা একটা দেখার পদ্ধতি, একটা কোনো পরিবর্তন আনার একটা দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির সাথে সবাই একমত নাও হতে পারে, কিন্তু যখন মেজরিটি মানুষ একমত হয় তখনই সেই দলটি সরকার গঠন করে। তো যেমন বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের জনগণ, মেজরিটি জনগণ মনে করেছে যে বিএনপির পলিসিগুলো এবং বিএনপি যে জায়গায় রয়েছে সেটা তারা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য দল বা দক্ষ দল এই মুহূর্তে, যে কারণেই তারা সবচেয়ে বেশি ভোট বিএনপিকে দিয়েছে। যে কারণে আমার কাছে মনে হয় যে বিএনপি রাজনীতি আমি যখন করছি, তখন আমার উপরে সেই রেসপন্সিবিলিটি আসছে যে জনগণ যে ম্যান্ডেট আমাকে দিয়েছে সেই ম্যান্ডেট অনুযায়ী মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা। যে কারণে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, বরং মেজরিটি মানুষকে সার্ভ করার একটা অপরচুনিটি বলে আমি মনে করি। বিএনপি তো তার রাজনৈতিক নির্বাচনী ম্যানিফেস্টোতে অনেকগুলো সামাজিক কর্মসূচির পরিকল্পনা করেছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আপনি সম্ভবত সেই কোর কমিটির একজন সদস্য হিসেবেও কাজ করেছেন। এই প্রসঙ্গে কিছু সমালোচনা আছে, আলোচনা আছে, সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনার যে মূল দায়িত্ব পালন এরিয়া সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে আমরা যখন কথা বলছি 6ই এপ্রিল, 7ই এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি দিল্লি সফরে যাচ্ছেন এবং এটি এই সরকারের প্রথম কোনো মন্ত্রী পর্যায়ের বিদেশ সফর, সম্ভবত দ্বিপাক্ষিক, এবং তারপরেই তিনি সেখানে মরিশাসে যাবেন ওশান কনফারেন্সে। প্রথম সফরটিতে তিনি যাচ্ছেন ভারতে এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে গত 2 দশকে আওয়ামী লীগ আমলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এক ধরনের সুস্পষ্ট বৈপরীত্য দেখা গেছে। ভারতের সাথে বাংলাদেশের 4,500 কিলোমিটার বর্ডার, একটা বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক আছে। এই নিকট প্রতিবেশীর সাথে সম্পর্কের মূল্যায়ন আপনি কিভাবে করবেন আপনার পোর্টফোলিওর জায়গা থেকে, এবং এই সরকারের সামনে এই ভারতের সাথে সম্পর্কটা যেটি বলা হয় যে ন্যায় এবং মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে তৈরি করা, এটা কতটা চ্যালেঞ্জ? চমৎকার প্রশ্ন। তবে আমি একটু ক্ল্যারিফাই করি যে সরকারের পক্ষ থেকে সরকারের মন্ত্রীরা যে সফর করেছেন, এটি প্রথম সফর নয়। এর আগে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীও অলমোস্ট হলেও অস্ট্রিয়া গিয়েছেন। আমি পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছি। হ্যাঁ, আর পররাষ্ট্রের যে উপদেষ্টা রয়েছেন, দ্বিপাক্ষিক। জি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ের যে উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির, তিনি যুক্তরাজ্য সফর করেছেন। তো কিন্তু অবশ্যই এই সফরটি একটি গুরুত্বপূর্ণ সফর। না, মানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর। মন্ত্রী যেহেতু ভারতে যাচ্ছেন, এখন ভারতের সাথে যে সম্পর্ক, বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং পাকিস্তান এই দুইটা ফ্যাক্টর সবসময় আমাদের ডোমেস্টিক পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। ইভেন আপনি ক্রিকেট থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের পলিসি যখন একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে ব্লেমও যখন করে, তখন আইদার পাকিস্তানের এজেন্ট অথবা ভারতের এজেন্ট, হ্যাঁ, এইসব বলার একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের দেশে পারসেপশন ন্যারেটিভ তৈরি হয়। একটা এটা করার একটা কারণ হতে পারে যে আমরা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে একসাথে থেকেছি, পরবর্তীতে আলাদা হয়েছি, এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টাও আমাদের দেশে ছিল। অর্থাৎ এইটি আমাদের ডোমেস্টিক পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের সময় শেখ হাসিনা রেজিমের আন্ডারে আমরা দেখেছি ভারতের সাথে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটি ন্যাশনাল ইন্টারেস্টের উপরে ভিত্তি করে ছিল না। অনেকগুলো অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সেখানে ভারতের স্বার্থকেই বেশি দেখা হয়েছে বাংলাদেশের স্বার্থের চাইতে। কিন্তু আমরা যখন বিএনপি সরকার গঠন করার
আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমার জনগণকে যে আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পররাষ্ট্রনীতিটা কী হবে, সেটা কিন্তু আমাদের নির্বাচনী স্লোগান থেকেই খুবই ক্লিয়ার। আমরা বলছি বাংলাদেশ ফার্স্ট, মানে প্রথমেই আমরা সবার আগে বাংলাদেশের কথা বলছি। এটা কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক পলিটিক্সে না, আমরা যেটা বলতে চাচ্ছি যে গ্লোবাল পলিটিক্সেও পররাষ্ট্রনীতি যখন আমরা গঠন করব তখন আমাদের মূল প্রায়োরিটি থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট। দুইটা বিষয়, সেটা হচ্ছে যে রিয়ালিজমের ক্ষেত্রে আমরা যদি ফলো করি যে ন্যাশনাল ইন্টারেস্টকে সবার আগে দেওয়া হয়, কিন্তু এখনকার পৃথিবীতে শুধুমাত্র আপনার দেশের ন্যাশনাল ইন্টারেস্ট না, সেই সাথে সাথে গ্লোবাল যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের সাথে একটা সম্পর্ক এবং সমঝোতার ভিত্তিতে আমরা পররাষ্ট্রনীতি পরিচালনা করব। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সবচেয়ে বড় গুরুত্ব যেটা হবে আমাদের দেশের যে স্বার্থ, সেই স্বার্থটাকে আমরা সবার আগে প্রায়োরিটি দিব। এখন ভারতের সাথে যে সম্পর্ক, যেহেতু ভারতের সাথে আমাদের একটা লং বর্ডার রয়েছে এবং আপনি ছোট্ট একটা মায়ানমারের সাথে বর্ডার ছাড়া আমরা কিন্তু ভারত দ্বারা এক ধরনের বেষ্টিত এবং আমরা নানা ধরনের হচ্ছে ইম্পোর্ট করি তাদের কাছ থেকে, বাণিজ্যিক নানা রকম সম্পর্ক তাদের সাথে রয়েছে, কিছুটা নির্ভরতাও রয়েছে কিছু কিছু বাণিজ্যের ক্ষেত্রে। তো এসব ক্ষেত্রে আমরা যদি ওয়ার্কিং রিলেশন না রাখি ভারতের সাথে, সেটা একটা বোকামি হবে বলে আমি মনে করি। এই কারণে ভারতের সাথে শুধু না, এই রিজিওনাল যে পাওয়ারগুলো রয়েছে, এখানে ভারত হতে পারে, এখানে আরও যে দেশগুলো রয়েছে, ইভেন পাকিস্তানও হতে পারে, আমাদের নেপাল আছে, ভুটান আছে, এদিকে আমার মালদ্বীপস আছে, এখানে যেখানে আমার যে অপরচুনিটিটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের নিতে হবে। আমরা যে ভারতের সাথে সম্পর্ক বা ওয়ার্কিং রিলেশন রাখবো তার মানে এই যে চায়নার সাথে রাখবো না, সেটাও কিন্তু না। আমরা যেমন ফার ইস্টের অন্যান্য দেশগুলোর সাথেও আমাদের এই সম্পর্কটা মেনটেন করতে হবে। কিন্তু অনেকেই বলার চেষ্টা করেন একটু এক্সট্রিমলি যে ভারত যেহেতু একটা দীর্ঘ সময় ধরে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে এক ধরনের সহযোগিতা করেছে, একটা ব্যাকিং তাদের ছিল বলে অনেকেই ধারণা করছেন। তো সেই ক্ষেত্রে ভারতের সাথে সম্পর্ক আমাদের ছিন্ন করতে হবে, কিন্তু আমার কাছে সেটা যৌক্তিক মনে হয় না। আমাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে অবশ্যই আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে সেই প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য সম্পর্ক এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ার্কিং রিলেশনটা আমাদের স্পষ্ট করতে হবে এবং আরও সুদৃঢ় করতে হবে। যেমন দেখেন এখন যে আমাদের বিভিন্ন রকম ক্রাইসিস আসছে, এটা ফুয়েলের ক্রাইসিস হতে পারে, সেটা ধীরে ধীরে ইলেকট্রিসিটি ক্রাইসিসের দিকে যেতে পারে। এখন আমরা যদি ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন না মেনটেন করতে পারি, আমাদের ম্যানিফেস্টোর মধ্যেও আছে যে আমরা কিন্তু অল্টারনেটিভ সোর্সগুলো আমরা চিন্তা করব। যেমন নেপালের হাইড্রো পাওয়ার আছে, নেপাল থেকে আমরা কিন্তু সেই এনার্জি আমরা নিতে পারি, কম খরচে নিতে পারি। কিন্তু সেটা যদি আমরা ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন না থাকে তাহলে তো আমরা ওই চ্যানেলটা আমরা পাবো না যে আমরা কীভাবে আমরা নিয়ে আসব। তারপর আপনি দেখেন যে হচ্ছে আমরা যদি অন্য অন্য দেশগুলোর দিকেও যাই, সেটা আমাদের অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা যদি প্রয়োজন পড়ে তাহলে বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে আমরা অন্যান্য দেশের কাছ থেকেও কিন্তু আমরা জ্বালানি নিতে পারি। আপনি যদি রিসেন্ট আপনি হরমুজ স্ট্রেইটের ক্ষেত্রে দেখেন যে কিছু দেশকে তারা হরমুজ স্ট্রেইট থেকে জাহাজ নিয়ে আসতে, জাহাজ পাস করতে তারা এক ধরনের অ্যাপ্রুভাল দিচ্ছে, সেইটা কিন্তু বাংলাদেশ কিন্তু তার মধ্যে একটা। তো এইটার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি যদিও আমরা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে, কিন্তু আমরা ইরানের সাথেও আমরা এক ধরনের সম্পর্ক আমরা মেনটেন করার চেষ্টা করছি। কারণ এই আবার যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি যে বাংলাদেশের ইন্টারেস্টের জন্য আমাদের চিরস্থায়ী কোনো বন্ধু বা চিরস্থায়ী কোনো শত্রু রাখার কোনো প্রয়োজন আমাদের নাই। বরং বাংলাদেশের ইন্টারেস্টের জন্য যে দেশ আমাদের জন্য সেই সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, আমাদের নিডগুলো ফিল আপ করতে পারবে, সেটা সুবিধা আমরা নেব। ভারত যদি আমাদের এখন জ্বালানির ক্ষেত্রে আমাদের যদি সহযোগিতা করতে পারে তাহলে কেন নয়, আমরা সেই সহযোগিতা আমাদের নিতে হবে। একটা দীর্ঘ সময় ধরে একটা শত্রুতার সম্পর্ক রাখার কোনো কারণ নাই। এই কারণে যদি আমাদের স্বার্থ বা আমাদের দেশের স্বার্থ যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি তাহলে অবশ্যই এই ধরনের ওয়ার্কিং রিলেশন আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের রাখা উচিত বলে আমি মনে করি। কিন্তু ধরেন ভারতের ক্ষেত্রে যদি আরেকটা প্রশ্ন করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সাথে সম্পর্ক বলা হয় তলানিতে গিয়ে ঠেকেছিল এবং তখন যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি বৈদেশিক সম্পর্কগুলো অনেকটা দেখভাল করতেন। পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার নানান বিষয়ে, ধরেন যদি মানবিক করিডোর নিয়ে বলি, নানান বিষয়ে ভিন্নতাও আমরা লক্ষ্য করেছি। যুক্তরাষ্ট্রের সাথে ইউএস ট্রেড ডিল, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যত কোনো উপস্থিতি ছিল না, সেটা নিয়ে একটু তো পরে জিজ্ঞেস করব। এই যে ভারতের সাথে সম্পর্ক ওই 15 বছরে যেরকম
বলা হয় যে অতিরিক্ত নির্ভরতা ছিল কিংবা একপাক্ষিক ছিল, আবার অন্তর্বর্তীকালীন সময় সেটি পুরোপুরি উল্টে গিয়ে এক ধরনের তলানিতে সম্পর্কে পৌঁছানো। সেই নিরাপত্তা উপদেষ্টা এখন পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি নিঃসন্দেহে আপনাদের রাজনৈতিক দলের না, তিনি টেকনোক্রেট কোটায়। সেই জায়গা থেকে আপনি যেহেতু দলের পররাষ্ট্রনীতি দেখভাল করছেন এবং বিএনপি চেয়ারম্যানের বিশেষ সহকারী, এইখানে কি কোনো রকম বিশেষ চ্যালেঞ্জ বোধ করেন আপনি নীতিগত কৌশলগত জায়গা থেকে? দেখুন, এটা তো একটা গভর্নমেন্ট জব। আপনি যখন কাউকে মিনিস্টার বানাচ্ছেন, কাউকে উপদেষ্টা বানাচ্ছেন, তখন আসলে সেই সরকারের যে নীতি, সেই নীতিটাকে ইমপ্লিমেন্ট করা, সেটাকে কার্যকর করার দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। তিনি যখন ইন্টারিম গভর্নমেন্টের অংশ ছিলেন, তখন ইন্টারিম গভর্নমেন্টের সেরকম একটা পলিসি ছিল, তিনি সেটা বাস্তবায়ন করেছেন। অতএব সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো এখন আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্ট আমরা ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশন আমরা মেনটেন করতে চাই। অতএব আমার কাছে মনে হয় না যে ইন্টারিম গভর্নমেন্টের সময়কার যে সম্পর্ক আর এখনকার বাস্তবতা সেটা আমি মনে করি না। আমরা অবশ্যই বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিব না, এবং আমাদের সাথে যে অসম চুক্তিগুলো ভারতের সাথে হয়েছে, সেটা এনার্জি বিষয়কও হতে পারে, সেই চুক্তিগুলো কিন্তু আমরা রিভিউ করার কথা আমরা বলছি, যে সেই চুক্তিগুলো আমরা বিবেচনা করে, আমরা পুনর্বিবেচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিব, যেটা প্রক্রিয়া চলছে। কিন্তু আমরা দুইটি দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আমরা অবশ্যই তলানিতে রাখতে পারি না। সেটাকে সম্পর্কটা উন্নয়ন করতে হবে, এবং এই সম্পর্কের মধ্যে যে হিন্ড্রেন্সগুলো রয়েছে, যে বাধাগুলো রয়েছে, শেখ হাসিনা প্রশ্ন একটা বড় প্রশ্ন এখানে। তো এবং আওয়ামী লীগের যারা সেখানে রয়েছেন, বিভিন্নভাবে পালিয়ে গিয়েছেন, তাদের বিচার একটা বড় প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো আমরা যদি তাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশন না মেনটেন করি, তাদের সাথে যদি আমরা আলোচনায় না বসি, তাদের সাথে যদি আমাদের একটা দেওয়া নেওয়ার একটা সম্পর্ক না তৈরি হয়, তাহলে তো এই বাধাগুলো আমরা অতিক্রম করতে পারবো না। আলোচনার ভিত্তিতেই তো আমরা তো এমন কোনো পরিস্থিতিতে যাই নাই যে আমাদের যুদ্ধ পরিস্থিতি রয়েছে, তাই না? তো যে কারণেই আমরা ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা হবে, সেখানে বাংলাদেশের স্বার্থকেই আমরা সামনে রাখবো, এবং আমরা আশা করব যে ভারতও বুঝতে পারবে যে তারা এতদিন ধরে যে একটা বাস্কেটেই সবগুলো ডিম রেখেছে, সেটা একটা ভুল পদ্ধতি তাদের ছিল, ভুল নীতি তাদের ছিল। বরং এখানকার পুরো বাংলাদেশের জনগণ যাকে রিপ্রেজেন্টেটিভ মনে করে, যে দলকে মনে করে যে তারা সবচেয়ে ফিট তাদের শাসন করার জন্য, সেই রায় কিন্তু বাংলাদেশের জনগণ দিয়েছে। এখন ভারতের যে পলিসি মেকার, তাদেরও বোঝা উচিত যে বিএনপির সাথে এবং বিএনপি সরকারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে এই দুই দেশের কিন্তু বায়োলেটারাল যে রিলেশন, সেটা আরও বেশি স্ট্রেনথেন করা যায়। যুক্তরাষ্ট্র প্রসঙ্গ যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভবত সবচেয়ে আলোচিত বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড ডিল, বাণিজ্য চুক্তি। বলা হয় এই চুক্তিটি একপাক্ষিক, মোটামুটি যেসব ক্লজ সেই চুক্তিতে রয়েছে, সেই জায়গায় বাংলাদেশের বলার কোনো জায়গা নেই। যুক্তরাষ্ট্রই মোটামুটি সেটার নিয়ন্ত্রণকারী এবং হর্তাকর্তা। আমার এই শোতে এসেই সাবেক উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন বিএনপি সরকারের উচিত এই চুক্তিটি রিভিউ করা। তিনি তার অংশগুলো নিয়ে অন্তত বলেছেন যে তারা যে কনসার্নগুলো জানিয়েছেন, সেই কনসার্নগুলো খুব একটা আমলে নেওয়া হয়নি। ডক্টর আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তিনিও বিবিসি সাক্ষাৎকারে বলেছেন এই বাণিজ্য চুক্তির সময়ে প্রফেসর ইউনূস সবাইকে ডাকেননি, যখন যাকে দরকার হয়েছে সেই কনসার্ন বিষয়ে ডাকা হয়েছে। ফলে বোঝা যাচ্ছে, অন্তত যদি এই দুইজনের মন্তব্য বিবেচনায় নেই, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে খোদ অনেক উপদেষ্টাও জানতেন না। এই চুক্তিটি নিয়ে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যখন ইউএস স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর ঢাকা সফর করছিলেন, তখন তিনি বলেছেন যে পল কাপুর আশ্বস্ত হয়েছেন এই সরকার এই চুক্তিটি অব্যাহত রাখবে। আবার সাবেক উপদেষ্টারা এই চুক্তিটি নিয়ে এক ধরনের কনসার্ন জানাচ্ছেন। সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? এখন দল এবং সরকার এই দুটো কিন্তু আলাদা এন্টিটি। আমি এই জন্য বলেছি কি করা উচিত বলে মনে করেন, আর বিএনপির নীতি কি? এখন বিএনপি নীতির কথা আমি আগে আপনাকে বলেছি যে বাংলাদেশের স্বার্থকে সবার আগে আমরা দেখব, সেটা আমাদের ম্যানিফেস্টোতেও আমরা বলেছি। এটা আমাদের তখনকার দলের চেয়ারম্যান এবং এখনও দলের চেয়ারম্যান এবং আমাদের যে প্রধানমন্ত্রী,
তিনি কিন্তু তার বারবার তার বক্তৃতার এটা তো ধরেন একটা এটা ব্রডার অ্যাসপেক্টের নিতে, মানে ইউএস ট্রেড ডিলটা নিয়ে এখন দেখেন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো দেশের সম্পর্ক, এটা কিন্তু অনেক সেন্সিটিভ এবং ট্রিকি একটি বিষয়। কারণ আপনাকে বৈশ্বিক রাজনীতিতে আপনার যদি টিকে থাকতে হয় একটি দেশ হিসাবে, তো বৈশ্বিক রাজনীতির অংশ হিসাবে হচ্ছে আপনাকে অনেক কিছুই হচ্ছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। তো এখন আমাদের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা দীর্ঘ সময় ধরে একটা সম্পর্ক আমাদের রয়েছে, এবং এই যে আমাদের দীর্ঘ যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, সেখানেও আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই কারণে এই ধরনের যে ডিলগুলো রয়েছে, ডিলগুলো হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, সেই ডিলগুলো তো হঠাৎ করে আমরা হচ্ছে রিভিউ করা বা পুনর্বিবেচনা করা ইত্যাদি বলা একটু কঠিন। কিন্তু আমাদের যে কোনো ধরনের হচ্ছে ডিলেই আমাদের আমরা তো সরকার গঠন করেছি 2 মাসও এখনো হয় নাই, যে কারণে আমি বলবো যে আসলে এইটা আসলে রাইট টাইম না যে একটু আমরা খুব কংক্রিটলি আমরা বলতে পারবো যে এটা কোন দিকে যাচ্ছে। কিন্তু আমি এটা অ্যাসিওর করতে পারবো বিএনপির পক্ষ থেকে যে অবশ্যই বাংলাদেশের স্বার্থটাকেই আমরা সবার সামনে রাখবো। চীনের সাথে সম্পর্ক আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময়ও যেমন খুব ভালো ছিল। চীনের রাষ্ট্রদূত শেখ হাসিনাকে প্রথম দিনই যেদিন নির্বাচিত হয়েছেন সেদিনই অভিনন্দন জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন প্রধান উপদেষ্টা হয়েছেন সেদিনও চীন শুভেচ্ছা জানিয়েছে, এবং পুরো অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় নানান রকম বাইল্যাটারাল এনগেজমেন্ট হয়েছে। বিএনপি সরকার গঠন করার পরও একই, মানে যেটি মানুষ বলে যে চীনের কাছে আসলে বাণিজ্য মুখ্য, যেটা এখন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও বলা হয়। যুক্তরাষ্ট্র সারা দুনিয়াকে দেখে লেনদেনের লেন্সে, এবং যুক্তরাষ্ট্র চীনের মধ্যে যে দ্বৈরথ, দুই দেশই যখন পৃথিবীকে দেখছে লেনদেনের লেন্সে, এবং সেই দুই দেশের মধ্যে, দুই পরাশক্তির মধ্যে যখন এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলে, ভৌগোলিক অবস্থানের বিবেচনায় বাংলাদেশ দুই দেশের কাছেই যখন গুরুত্বপূর্ণ, এই ভারসাম্য রাখাটা কি একটা চ্যালেঞ্জ? কিংবা অবশ্যই ব্যালেন্সিং গেম তো সবসময় চ্যালেঞ্জ হয়, কিন্তু এটা আবার অপরচুনিটিও নিয়ে আসে, অনেক সময় অনেক সুবিধা নিয়ে আসে। আমরা দেখেছি এর আগে যখন আমরা কোল্ড ওয়ারের সময় আমরা দেখেছি যখন পৃথিবী বাইপোলার ছিল, দুইটা শক্তির মধ্যে এক ধরনের টেনশন ছিল, সেই সময় কিন্তু বাংলাদেশ ন্যাম গঠন করেছে বা নন অ্যালাইন মুভমেন্টের মেম্বার ছিল, এবং গুরুত্বপূর্ণ ভূমিকাও আমাদের দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু রেখেছেন। এবং এই যে সার্কের যে আইডিয়া, সেটাও কিন্তু বিএনপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছিল সেই সময়। এখন আমার কাছে যেটা মনে হয় যে এই দুইটা দেশের যে দ্বৈরথ আপনি বললেন, চমৎকার একটি শব্দ, এই দ্বৈরথের মধ্যে আমাদের মতো ক্ষুদ্র যে দেশগুলো রয়েছে, ছোট ইকোনমির ক্ষেত্রে ছোট, আমার পপুলেশনের ক্ষেত্রে একটু বড়, কিন্তু ভৌগোলিক অবস্থানের বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে আমাদের সামুদ্রিক যে সীমানা, সেটি একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। তো সেই ক্ষেত্রে এই দুইটি দেশের মধ্যে যে টেনশন, সেই টেনশনের মধ্যে আমরা না পড়াটাই আমাদের জন্য ভালো। এবং আমি মনে করি যে এই ব্যালেন্সিং গেমটা যত সুচারুভাবে, সুন্দরভাবে বাংলাদেশ প্লে করতে পারবে, ততই হচ্ছে বাংলাদেশের জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশ যেতে পারবে। এই কারণে যেটা করা উচিত, এবং যেটা আমরা করছিও, আসলে চেষ্টা করছি যে সেক্টর ওয়াইজ একটা রিলেশনশিপ ডেভেলপ করা, যে চায়নার সাথে কোন কোন সেক্টরে আমার তার ইনভেস্টমেন্ট প্রয়োজন, কোন কোন সেক্টরে তার সাথে আমার আরও স্ট্রেনথেন করার প্রয়োজন, তার সাথে আমার যোগাযোগ ব্যবস্থা আমি কিভাবে হচ্ছে শুধুমাত্র হচ্ছে ফ্লাইটে না, শুধুমাত্র ওয়ান এয়ারে না, আমি এক ধরনের আমরা সড়ক পথও আমরা যেতে পারি কিনা তার সাথে যেই সড়ক পথে গেলে যেই অঞ্চলগুলোতে বাংলাদেশের বাণিজ্যও সেখানে আমরা করতে পারি কিনা, সেখানে আমরা এক্সপোর্ট আমরা করতে পারি কিনা। আবার চিকিৎসা ক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য দেশের চাইতে চায়নায় কিন্তু একটা চিপ আমরা সেখানে ইনএক্সপেন্সিভ কিন্তু ভালো সেবা সেখানে হতে পারে। সেইটার
একটা একটা দিগন্ত কিন্তু খুলছে, নতুন নতুন অ্যাভিনিউ খুলছে। আবার বাংলাদেশের যেমন এক্সপোর্টের বা মার্কেট হতে পারে চায়না, সেরকম চায়না থেকে আমরা কোন কোন সেক্টরে আমরা লাভবান হতে পারি সেটা দেখা। কিন্তু আমরা যদি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক মেনটেন করতে চাই এবং অন্যান্য দেশগুলোকে অফসেট করে দিতে চাই সম্পর্কের ক্ষেত্রে, সেটা একটা আমার কাছে মনে হয় না যে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। বরং আমরা যে রিজনে রয়েছি, ভৌগোলিক কারণ একটি গুরুত্বপূর্ণ কারণ, সেখানে ফার ইস্টের দিকে একটু তাকানো আমাদের জন্য প্রয়োজন। সেটা আমাদের বাণিজ্যের জন্য যেমন প্রয়োজন, সেরকম আমাদের ভবিষ্যতের যে কূটনীতি সেটার জন্য কিন্তু প্রয়োজন। এই কারণে আমরা আমাদের ঐতিহাসিক বিবেচনায় এবং আমাদের দলের যে ঐতিহাসিক একটা ট্র্যাক রেকর্ড রয়েছে, সেই ট্র্যাক রেকর্ডের বিবেচনায় এই ভবিষ্যতের যে পৃথিবী, সেই পৃথিবীতে আমরা মনে করি এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডই হবে এবং শক্তিগুলো নানাভাবেই নানা দিকে হচ্ছে যে এক ধরনের ছড়িয়ে ছিটিয়ে যাবে। সেটা বারবার যে এই দুইটা দ্বৈরথের মধ্যেই থাকবে, সেটা একসময় ইউএসএ রাশিয়ার মধ্যে ছিল, এখন ইউএসএ চায়নার উত্থান হচ্ছে। তো এই কোনো জায়গাটাতে আমাদের যাতে এভিনিউ বন্ধ না হয়ে যায়, সেইটার একটা চেষ্টা আমাদের থাকা উচিত এবং গভর্নমেন্ট সেই অনুযায়ী কাজ করবে বলে আমরা মনে করি। এবং নতুন আরও যারা সেক্টর রয়েছে, আফ্রিকা একটা বড় মার্কেট আমাদের জন্য হতে পারে। সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য যে দেশগুলো রয়েছে, আমাদের মায়ানমার থেকে শুরু করে এদিকে লাওস, কম্বোডিয়া, এই যে পুরো অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলে কিন্তু আমাদের আরও অনেক এক্সপ্লোর করার জায়গা রয়েছে। আপনি হিস্ট্রি পড়লে জানবেন যে একটা বড় সময় ছিল যখন আমাদের সাউথ ইন্ডিয়া, চিটাগাং এই অঞ্চল থেকে আমরা একদম ইন্দোনেশিয়া, জাভা পর্যন্ত, কম্বোডিয়াতে, বিভিন্ন জায়গাতে, সেটার নজির এখন আপনি পাবেন যে আমাদের এক ধরনের এটা কলোনিয়ালিজম না বললেও একটা বাণিজ্যের একটা বড় সম্পর্ক ছিল। আমাদের সাংস্কৃতিক লেনদেন ছিল, আমাদের রাজনৈতিক লেনদেন ছিল, আমাদের বাণিজ্যিক লেনদেন ছিল। তো সেই জায়গাটা যদি আমরা আবার রিভাইভ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় বাণিজ্যিকভাবে আমরা লাভবান হব। আর পৃথিবী শেষ পর্যন্ত এই এখনকার যে পৃথিবী, সেই পৃথিবী আসলেই বাণিজ্য দ্বারা পরিচালিত। অতএব আপনি শুধুমাত্র আদর্শিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার চাইতে, সেটা যেহেতু যেভাবে এই গ্লোবাল পলিটিক্স চলে, সেই পলিটিক্সের অংশ হিসাবেই এবং আমাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলোর যে সেট কন্ডিশনগুলো রয়েছে এবং সেট রুলসগুলো রয়েছে, সেই অনুযায়ী আমাদের বাণিজ্য সম্পর্কের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। মানে একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। আপনি ফার ইস্টের কথা বলছিলেন, লুক ইস্ট নীতির এক ধরনের আলোচনা আছে। মিডল ইস্টের অবস্থা খুবই খারাপ। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে সংঘাত চলছে, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়, সেটি চলমান। ইরান ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান, সেটি নিয়ে ইরানের রাষ্ট্রদূত অন্তত 2 বার, আমি যদি ভুল না করি, খানিকটা উষ্মা প্রকাশ করেছেন যে ইরানের উপর যে আগ্রাসন, সেই কথাটি বাংলাদেশের 2টি বিবৃতিতে উল্লেখ করা হয়নি। আবার ইরানের ধর্মীয় কারণে হোক কিংবা পুরনো সেই সাংস্কৃতিক কারণে হোক, ইরানের জনগণ কিংবা ইরানের বাস্তবতার সাথে বাংলাদেশের জনগণের এক ধরনের সফট কর্নার আছে। এই জায়গায়ও কি বাংলাদেশ একটু কৌশলী নীতি অবলম্বন করছে অবস্থান নেওয়ার ব্যাপারে? বাংলাদেশ যদি কৌশলী নীতি অবলম্বন করে থাকে, তাহলে স্ট্র্যাটেজিক্যালি ঠিকই করেছে বলে আমি মনে করি। অবশ্যই পার্সিয়ান কালচার যেটা রয়েছে, একসময় সেটা আমাদের কোর্টের ভাষাও ছিল, দরবারের ভাষা ছিল, আমাদের শিক্ষার ভাষা ছিল। তো তাদের সাথে আমাদের একটা দীর্ঘ সময়ের একটা সম্পর্ক রয়েছে। পার্সিয়ান সিভিলাইজেশনও হচ্ছে প্রচণ্ড রিচ একটা সিভিলাইজেশন। বাংলাদেশের একসময় এলিট শ্রেণী এই ভাষাতেই কথা বলতেন। বাংলাদেশ মানে বাংলায় অসংখ্য শব্দ ফার্সি থেকে আত্মস্থিত থেকে, শুধু বাংলাদেশ না, পুরো ভারত উপমহাদেশেই একটা অবস্থান রয়েছে। কিন্তু আসলে যখন আমরা রাষ্ট্রের সিদ্ধান্ত নিই, এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আসলে সেই সময়ের যে রাজনীতি, সেই রাজনীতিটা আমাদের বুঝতে হবে। আমাদের আসলে বাংলাদেশের মতো একটা দেশ আদর্শিক বিবেচনায় হয়তো অনেক কিছু বলতে পারে, কিন্তু বাংলাদেশ এই অবস্থান থেকে আসলে কতটুকু করতে পারে, তার চাইতে আসলে আমার কাছে মনে হয় ইরানের বেশি জোর দেওয়া উচিত তার প্রতিবেশী দেশগুলোর প্রতি। মিডল ইস্টের অন্যান্য যে মুসলিম দেশগুলো রয়েছে, তাদের অবস্থান আসলে কী, তারা কেন ইরানকে সাপোর্ট করছে না। তো সেইটা আমার কাছে মনে হয় যে মোর প্রক্সিমিটির জন্য এবং পলিটিক্যালি ওই অঞ্চলের সাপোর্টটা ইরানের বেশি জরুরি বাংলাদেশের সাপোর্টের চাইতে, এবং সেই দিকেই আমার কাছে মনোযোগ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমরা অনেক দূরের একটি দেশ, যদিও আমাদের আগের একটা সম্পর্ক রয়েছে তাদের সাথে, এবং
আমাদের দেশের মধ্যেও আমাদের যারা প্রোগ্রেসিভ অংশ রয়েছে তারা এই ধরনের ক্ষেত্রে ক্ষুদ্র দেশগুলোকে সাপোর্ট করে, যারা ভিকটিম বলে মনে করেন তাদেরকে সাপোর্ট করে। কিন্তু একটি দেশ হিসাবে নীতি গ্রহণ করার সাথে সেই দেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি, সেই দেশের অর্থনীতি অনেক কিছু জড়িত। সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আসলে এক ধরনের স্ট্র্যাটেজিক চিন্তা করা, পুরো দেশের অর্থনীতি চিন্তা করার প্রয়োজন রয়েছে। যে কারণে আমরা যা চাই সেটা সবসময় আমরা করতে পারি না। তো স্মল স্টেটের পলিটিক্সের একটা আলাদা ভোকাবুলারি আছে, একটা আলাদা গ্রামার রয়েছে। তো এই কারণে আমাদের কাছে খুব বেশি আশা করা ঠিক না, এবং সেই আশাতে আমরা এখান থেকে খুব ইরানের প্রতি অনেক মিছিল মিটিং করলাম, অনেক ধরনের সলিডারিটি আমরা দেখালাম, যেটা প্যালেস্টাইনের ক্ষেত্রে আমরা সবাই করি। তো সেইটার আসলে গ্লোবাল ইম্প্যাক্ট খুব বেশি হয় বলে আমি মনে করি না। বরং প্যালেস্টাইনের ক্ষেত্রে পুরা পৃথিবী মিলেই এক ধরনের সলিডারিটি রয়েছে, যেখানে বাংলাদেশ একটা অংশ অবশ্যই। ইরানের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার কাছে মনে হয় যে ইরানের ক্ষেত্রে এটা তার প্রতিবেশী দেশ, মিডল ইস্ট এরিয়া, সেই অঞ্চলের রাজনীতির দিকেই আমার কাছে মনে হয় যে বেশি ইম্প্যাক্ট ফেলবে এই সম্পর্কের ক্ষেত্রে। এই ধরনের মিছিল মিটিংয়ে হয়তো সেটার কোনো গ্লোবাল ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু মিডল ইস্টের এই মুহূর্তের সিচুয়েশনের কারণে ফুয়েল ইস্যুতে একটা গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি হয়েছে, যার রেশ বাংলাদেশেও ছুঁয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, কিলোমিটারের পর কিলোমিটার ফুয়েলের লাইন। সরকার বারবার বলছে তেলের কোনো সংকট নাই, অকটেন এবং পেট্রোল ডোমেস্টিক্যালি উৎপাদিত হয় বাই প্রোডাক্ট হিসেবে। ডিজেলের এক ধরনের নির্ভরতা আছে, এলএনজির এক ধরনের নির্ভরতা আছে। এই ফুয়েল ক্রাইসিসটা, এটা যদিও বাংলাদেশের একা সমস্যা না, এটা একটা গ্লোবাল ক্রাইসিস এখন। তারপরও এই যে তেল কালোবাজারে চলে যাওয়া, ব্যবস্থাপনাগত ত্রুটির কথা বলেন অনেকে, এইটা কি সরকারের একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার অবজারভার হিসাবে? এটা একটু জটিল সমস্যা, এবং আপনি আপনার প্রশ্নের মধ্যেই খুব চমৎকারভাবে বলেছেন যে শুধুমাত্র বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকারের যারা মন্ত্রী রয়েছেন এই বিষয়টা দেখছেন, তাদের আন্তরিকতার সাথে আসলে এই সমস্যার সমাধানের কোনো কিছুটা কোরিলেশন রয়েছে, কিন্তু কমপ্লিটলি তাদের ইচ্ছার উপরে বা ম্যানেজমেন্টের উপর নির্ভর করে না, কারণ এটা একটা গ্লোবাল ক্রাইসিস। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো সরকারের দিক থেকে, আমরা যারা কনজিউমার সেই দিক থেকেও কি কোনো প্রবলেম রয়েছে কিনা, আমরা কি হোর্ডিং করছি কিনা। এরকম অনেক ঘটনাগুলো আমরা পেয়েছি যে পেট্রোল পাম্পের মালিক যারা রয়েছেন, নর্মাল কনজিউমার যারা রয়েছেন, তাদের যতটুকু প্রয়োজন তার চাইতে অনেক বেশি তারা দেখা যাচ্ছে নানাভাবে কালোবাজারিতে কিনে, টাকা পয়সা দিয়ে কিনে তারা কিন্তু স্টক করে রেখেছে। আমরা এর মধ্যে খবরও পেয়েছি যে বিভিন্ন পেট্রোল পাম্পের একটি দলের মালিক এরকম কয়েকটি ইনসিডেন্ট আমরা দেখেছি যে তারা সেখানে জ্বালানি আলাদাভাবে স্টোর করে রেখেছেন। তো এই ধরনের যে সমস্যাগুলো, সেই সমস্যা সবগুলো মিলিয়েই কিন্তু সাধারণ মানুষের জীবনের উপরে এই প্রভাবটা পড়ছে। আমরা দেশের বাইরেও অনেক সময় দেখেছি, যুক্তরাষ্ট্রতেও এরকম অনেক হয়, ছোটোখাটো ক্রাইসিস হলে হোর্ডিং করার একটা টেন্ডেন্সি, এক ধরনের প্যানিক হয়। তো আমার কাছে মনে হয় গভর্নমেন্টের এই জায়গাতে রেশনিং যে সিস্টেম, সেই সিস্টেমে আর একটু নজর দেওয়া উচিত। যেমন কোন সময় কোন গাড়ি চলতে পারবে, অড নাম্বার ইভেন নাম্বার আলাদা করে দেওয়া ডেতে, অথবা করোনার সময় যেরকম আমাদের নানাভাবে পাস দেওয়া হয়েছে মোবিলিটিটা চেঞ্জ করার জন্য, সেই রকম আমরা রেশনিং, ফুয়েলের ক্ষেত্রে রেশনিং আমরা করতে পারি কিনা ইত্যাদি। কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি নানাভাবেই বাংলাদেশের সরকার অনেক জায়গাতে অ্যাপ্রোচ করছেন এবং মনে করছেন যে এটা তারা ট্যাকল করতে পারবেন, যে কারণে এখনও দাম বাড়ানো হয়নি। যে অল্প কয়েকটি দেশে এখনও দাম বাড়ানো হয়নি, বাংলাদেশ তার একটি। অর্থাৎ সাধারণ মানুষের জীবনের উপরে ভার লাঘব করা একটি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে প্রায়োরিটি এই সরকারের জন্য, এবং আমরা ক্ষমতায় এসেছি 2 মাসেরও কম সময় ধরে। তো যে কারণে এই মুহূর্তেই দাম যে বাড়ানো, সেটা এই সরকারের জন্য একটু কষ্টকর। কিন্তু আলটিমেটলি আমাদের এই পডকাস্ট যারা শুনছেন এবং আমরা সাধারণ জনগণ যারা আমরা ভোক্তা, তাদের স্বার্থেই আমাদের দামটা কিন্তু বাড়াতে হবে। কারণ যদি আমরা বারবার সাবসিডি দিতে থাকি, তাহলেও কিন্তু সেটার ইম্প্যাক্ট ইকোনমির অন্যান্য পর্যায়ে যে এফেক্টটা পড়বে। কারণ ফুয়েল শুধু ফুয়েল না, ফুয়েলের সাথে আমাদের ট্রান্সপোর্টেশন জড়িত, আমাদের প্রোডাকশন জড়িত, সব কিছুই জড়িত। এই কারণে আমাদের একটু রেডি থাকতে হবে যে আমাদের প্রাইস হাইক হতে পারে কমোডিটির, এবং সেই সাথে সাথে প্রথমেই আমাদের এই তেলের দাম কিন্তু সামনের দিকে বাড়তে পারে।
তো সেই গ্লোবাল ক্রাইসিসের সাথে সাথে আমাদের যে মেন্টালিটি এবং আমাদের যে প্রিপেয়ারনেস সেটাও কিন্তু বাড়ানোর সময় এসেছে বলে আমি মনে করি। এবং আরেকটা জিনিস, আমি দীর্ঘমেয়াদী যেটা পরিকল্পনা, কারণ এই যে ফসিল ফুয়েলের উপর যে নির্ভরতা, এই ফসিল ফুয়েলের উপর নির্ভরতা যদি আপনি কমাতে না পারেন, তাহলে কিন্তু এই ধরনের ক্রাইসিসে বারবার আমরা প্রবলেমে পড়বো। যে কারণে আমাদের ম্যানিফেস্টোতে আমরা কিন্তু উল্লেখ করেছি যে 2030-র মধ্যে আমরা হচ্ছে 30% রিডিউস করব ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতা, এবং আমরা প্রচুর পরিমাণে রিনিউয়েবল এনার্জির দিকে যাব। এটা আমরা হাইড্রো পাওয়ার ইউজ করে হতে পারে, এটা সোলার পাওয়ার ইউজ করে হতে পারে, ইভেন আমরা নিউক্লিয়ার পাওয়ার ইউজ করেও করতে পারি। এই যে রিনিউয়েবল এনার্জির প্রতি আমাদের যত বেশি আমরা মনোযোগ দিতে পারবো, যত বেশি আমরা প্রায়োরিটি দিতে পারবো, বিশেষ করে সোলারের দিকে, তত বেশি আমরা এই ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতা কমাতে পারবো। এবং ভবিষ্যতে এই ধরনের ক্রাইসিসই যখন তৈরি হবে, তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ডিজাস্টার এড়াতে পারবো। ফসিল ফুয়েলের ডিপেন্ডেন্সি তো একটা গ্লোবাল ক্রাইসিস, কারণ 10 কোটি বছর ধরে তৈরি হওয়া এই ফসিল ফুয়েল বলা হচ্ছে আর 50 থেকে 100 বছরের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। আপনি বলছিলেন যে বারবার ভর্তুকি দেওয়া সম্ভব না, সরকারের দ্বারা নিঃসন্দেহে বারবার ভর্তুকি দেওয়া সম্ভব না। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে যে অনেকগুলো সামাজিক কর্মসূচির কথা বলেছে, ফ্যামিলি কার্ড ইতিমধ্যে শুরু হয়েছে, কৃষক কার্ড হয়েছে, 14 এপ্রিলও বোধহয় সেটি উদ্বোধন হবে, আরও অনেক ধরনের সামাজিক কর্মসূচি, উন্নয়ন কর্মসূচি হচ্ছে এবং বেশ মোটা অঙ্কের টাকা এখানে সরকারের খরচ হচ্ছে। সমালোচনাটা হচ্ছে এই খরচটুকু ভর্তুকি হিসেবেই যাবে এবং এটি এক ধরনের রাজনৈতিক এজেন্ডার বাস্তবায়ন, এক ধরনের পপুলিজম একটা অংশ, হ্যাঁ, পপুলিস্ট সিদ্ধান্ত। এই সমালোচনাটা আপনি, যেহেতু আপনি এই কমিটির মেম্বার ছিলেন, নিশ্চয়ই এখানে আপনাদের এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, এবং এটা অনেকেই করেন। হ্যাঁ, এখানে একটা ভুল আছে। হ্যাঁ, যে ভুলটা আমরা যারা এই নীতিগুলো গ্রহণ করার সাথে যুক্ত ছিলাম, এটা আমাদের মূলত আমাদের সেই সময়ের অ্যাক্টিং চেয়ারম্যান, বর্তমানের অনারেবল প্রাইম মিনিস্টার, তার ভিশন অনুযায়ী আমরা হচ্ছে এই নীতিগুলো আমরা ইমপ্লিমেন্ট করার জন্য যে প্ল্যান, সেই প্ল্যানের অংশ ছিলাম। আমরা শুধুমাত্র কি করা হবে সেটা না, সেটা কিভাবে করা হবে এবং এটার বাজেট কী হবে, সেই পরিকল্পনা কিন্তু আমরা তখন থেকেই করেছি। এবং বাজেটের সময় আমরা কিন্তু দেখেছি যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কী হবে, অর্থাৎ আমরা যে পরিমাণ খরচ করব সেটার আমরা রিটার্ন পাবো কি না, সেই যাচাই করেই কিন্তু এই পলিসিগুলো নেওয়া হয়েছে। আমি কিছু উদাহরণ আপনাদের দিই। প্রথমে হচ্ছে ফ্যামিলি কার্ড। এই যে ফ্যামিলি কার্ডের একটা বিশাল প্রোগ্রাম, এই প্রোগ্রামটা অনেকেই মনে করেন যে আসলে পুরোটা ভর্তুকির উপরে দিয়ে যাবে। কৃষকের কার্ডের বা ফার্মার্স কার্ডের ক্ষেত্রে একই। এখানে মূলত প্রবলেমটা আমরা যেটা সলভ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ম্যানেজমেন্টের প্রবলেম, টাকার না। কারণ সোশ্যাল সেফটি নেট বলে একটা যে বাজেট বরাদ্দ রয়েছে, সেখানে কিন্তু আমাদের সরকারের প্রথম থেকেই মোটামুটি গত, আপনি যদি 15 বছর 20 বছর যদি আপনি দেখেন, সোশ্যাল সেফটি নেটের আন্ডারে অনেক টাকা, 1,16,000 কোটি টাকা আমি যদি ভুল না করি, প্রতি বছরে বরাদ্দ থাকে। এখন যেটা হয়, সেই বরাদ্দ থেকে সাধারণ মানুষের কাছে টাকা কতটুকু যায় সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন ওঠে। এই টাকাটা দুর্নীতি, মিসম্যানেজমেন্ট ইত্যাদির খাতে খরচ হয়, ইত্যাদির মাধ্যমে হচ্ছে এটা মানুষের কাছে পৌঁছায় না। আমরা যে প্রবলেমটা সলভ করার কথা বলছি, এটা ম্যানেজমেন্টের প্রবলেম। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই সমস্ত টাকাগুলো আমরা একটা কার্ডের আওতায় আনছি, যে কার্ডের মাধ্যমে সরাসরি মানুষের কাছে এই টাকাটা পৌঁছাবে। তার মানে আমরা এর মধ্যে মধ্যস্বত্বভোগীটাকে আমরা উঠিয়ে দিচ্ছি। এখন আপনি 50 লক্ষ পরিবারকে প্রথম ধাপে আপনি যদি 2,000 টাকা করে দেন, তাহলে হচ্ছে আপনার মান্থলি লাগে 1,000 কোটি টাকা, ইয়ারলি লাগে 12,000 কোটি টাকা। আপনার এদিকে বরাদ্দ আছে 1,16,000 কোটি টাকা অ্যানুয়ালি। তার মানে আপনি এই সংখ্যাটা আমরা ধাপে ধাপে আমরা এই সংখ্যাটা বাড়াতে পারবো, যেই টাকাটা অলরেডি আমার বাজেটের মধ্যে রয়েছে। আমরা আসলে মিসম্যানেজমেন্ট কমিয়ে দিয়ে সেখানকার টাকাটা সরাসরি মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি। এবার আপনি কৃষক কার্ডের ক্ষেত্রে আসেন। কৃষক কার্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা যেভাবে এটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রথম বছরে হয়তো কিছু টাকা আমাদের সরকারের কাছ থেকে যাবে, কিন্তু আপনার কৃষির যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা আমরা হিসাব করে দেখেছি, যেই পরিমাণ বাড়বে, আমি তাকে কৃষি যন্ত্র দিচ্ছি, আমি তাকে হচ্ছে কৃষির জন্য সহজ শর্তে লোন দিচ্ছি,
আমি তাকে কৃষির জন্য ওয়েদার ফোরকাস্ট দিচ্ছি যে কোন সময় কী লাগাতে হবে এবং কোন সময় কী কাটতে হবে। আমি কৃষি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তাকে দিচ্ছি, তাকে রিসোর্সেস দিচ্ছি, এবং এই কৃষি উৎপাদনটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাব যে টাকাটা আমরা তার পিছনে খরচ করব সেটার প্রোডাকশন কিন্তু আমরা পাবো, এবং আমরা এক ধরনের ফুড সিকিউরিটি যেটা সেটা আমরা এস্টাবলিশ করতে পারবো। অর্থাৎ এই টাকাটা আপনি হয়তো সহজে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সোসাইটিতে মানুষের ডেভেলপমেন্টের মাধ্যমে সেই টাকা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের আসবে। যেমন গাছ লাগানোর কথা আমরা বলছি 5 বছরে 25 কোটি গাছ লাগাবো। এখন এটা তো একটা বিশাল প্রজেক্ট, তাই না? একটা বিশাল পরিকল্পনা, এতগুলো গাছ লাগাবেন, এত টাকা আপনি কোথা থেকে পাবেন? হাজার হাজার কোটি টাকা। আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি যে এই গাছ লাগানোর ফলে আমরা যে কার্বন ক্রেডিট পাবো, আপনি হচ্ছে ইউএন থেকে, এবং আপনি জানেন যে বিভিন্ন উন্নত দেশ তারা যে পরিমাণ পলিউশন করে, কার্বনের ইমিশন হয়, সেই ইমিশনটা আবার তারা কিছু দেশের কাছ থেকে কিনে নেয়, যে যারা এই কার্বনটা হচ্ছে ক্রেডিট হিসাবে তারা তখন ওই টাকাটা পে করে। অর্থাৎ আপনি একদিকে হচ্ছে গ্রিন প্ল্যান্টেশন করছেন, আপনার পরিবেশের জন্য ভালো হচ্ছে, আপনার এয়ার ভালো হচ্ছে, সেখান থেকে আপনি ঔষধি গাছ থেকে আপনি ওষুধ পাচ্ছেন, সেখান থেকে আপনি জ্বালানি পাচ্ছেন, আবার সেইটার কারণে আপনি কার্বন ক্রেডিট পাচ্ছেন। ওয়ার্ল্ড ব্যাংক এস্টিমেট অনুযায়ী আমরা অ্যানুয়ালি $1 বিলিয়ন আমরা কিন্তু পেতে পারি কার্বন ক্রেডিট হিসাবে, যেখানে এখন আমরা কয়েক মিলিয়ন ডলার আমরা শুধুমাত্র ইট ভাটাতে কিছু কিছু জায়গায় আমরা একটু পলিউশন কমানোর কারণে আমরা পেয়েছি। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা একটা ম্যানেজমেন্ট প্রক্রিয়া, হ্যাঁ। এবং আরেকটা জিনিস আপনি দেখেন, পুরো পৃথিবীতে আপনি গ্রিন মুভমেন্টের জন্য, গ্রিন ইনিশিয়েটিভের জন্য সমস্ত ইন্টারন্যাশনাল ফান্ড কিন্তু বসে আছে আপনাকে দেওয়ার জন্য। কারণ এই ধরনের কাজে শুধু বাংলাদেশের উন্নতি হচ্ছে না, পুরো দেশের পরিবেশের যেমন উন্নতি হবে, সেরকম পুরো পৃথিবীর পরিবেশের উন্নতি হচ্ছে। যেই কারণে আপনি দেখেন, আপনি শুধুমাত্র 25 কোটি গাছ লাগাচ্ছেন এবং মনে করছেন যে এখানে অনেক পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, না, বরং এটা একটা অর্থকরী ক্ষেত্রে পরিণত হতে পারে, যেখানে আপনি শুধু গাছ লাগাবেন না, গাছের মাধ্যমে আপনি বিদেশি রেমিটেন্স নিয়ে আসছেন বা বিদেশি ফান্ড নিয়ে আসছেন, আপনি এমপ্লয়মেন্ট তৈরি করছেন গরিব মানুষের, নারীদের এমপ্লয়মেন্ট তৈরি করছেন, আপনি প্রচুর পরিমাণে নার্সারি তৈরি করছেন, অর্থাৎ একটা গ্রিন রেভলিউশন কিন্তু আপনি করতে পারছেন। আরেকটা জিনিস দেখেন, আমাদের হাতিয়ার উপকূল বা মেঘনা এস্চুয়ারিতে একটা বিশাল হাজার হাজার হেক্টর জমি এখন হচ্ছে অনাবাদি জমি, যা মাঝে মাঝে এসে ওই সাগরের ঢেউ এসে এটা ভিজিয়ে দিয়ে যায়, আবার চলে যায়, সেখানে কোনো বসতি নাই। এইখানে আমরা ম্যানগ্রোভ লাগানো আমরা প্ল্যান করছি। এই বছরই হয়তো আমরা প্রায় 1.5 কোটি মতো ম্যানগ্রোভ আমরা ওখানে লাগাতে পারবো। তার মধ্যে কী হবে? এই ল্যান্ডটা আমরা রিক্লেম করব, তার মানে আমরা দেশের সীমানা বাড়াচ্ছি, আমরা গাছ লাগাইয়ে দেশের সীমানা বাড়াচ্ছি। এটা যে কত বড় একটা ঘটনা, এই বিপ্লব কিন্তু আমরা করতে যাচ্ছি। অর্থাৎ আপনি কিন্তু অর্থনৈতিকভাবে যেটাকে আপনি মনে করছেন ভর্তুকি হচ্ছে, তার অনেক বেশি পরিমাণ এই প্রজেক্টগুলো থেকে কিন্তু আমাদের লাভ হবে। আপনি ক্যানেল ডিগিংয়ের ক্ষেত্রেও সেটা হবে। আপনি যখন রিভার রিয়েস্টোরেশন করবেন, সেই পানি ক্যানেলে যাবে, ক্যানেল থেকে আপনি ইকো ট্যুরিজম করতে পারছেন, সেখানে আপনি ফিশারিজ করতে পারছেন, এই ক্যানেলের দুই পাশে আপনি গাছ লাগাতে পারছেন, সেই ক্যানেলের আশেপাশের যে মানুষ রয়েছে তাকে আপনি এম্পাওয়ার করতে পারছেন। তার মানে এই ছোট ছোট প্রোগ্রামগুলো থেকে একটা বড় ধরনের আপনি কিন্তু উপকার পাচ্ছেন। আপনি ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখেন, এই পুরো বাংলাদেশে আপনি ঢাকা শহরে বের হলে আপনি ওয়েস্ট ছাড়া কিছু দেখতে পারেন না চারিদিকে। আমরা বলছি যে এই ওয়েস্টকে আমরা শুধুমাত্র ওয়েস্ট যে কালেক্ট করব, সেগ্রিগেট করব, সেটা না, সেই ওয়েস্টকে কালেক্ট করার পর সেখান থেকে আমরা এনার্জি প্রোডাকশনে যাব, সেখান থেকে আমরা ফার্নিচার প্রোডাকশনে যাব, সেখান থেকে আমরা বায়োগ্যাস প্রোডাকশনে যাব। অর্থাৎ এই যে ওয়েস্টে আপনি যখন সাবসিডি দিচ্ছেন আপনি প্রথম পর্যায়ে, সেখান থেকে পরের বছর এবং তারপরের বছর সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে টাকা আপনার ইকোনমিতে যোগ হচ্ছে। অর্থাৎ যে সাবসিডি কথা বলছেন তার চাইতে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি বলে আমি মনে করি। পরিকল্পনাটি শুনতে যতটা চমৎকার মনে হচ্ছে, এটার ইমপ্লিমেন্টেশন কতটা সহজ? এবং তার সাথে একটু যদি যুক্ত করতে চাই, যে কোনো রাজনৈতিক পরিকল্পনার ইমপ্লিমেন্টেশনে শুনে থাকি আমরা প্রায়শই আমলাতান্ত্রিক জটিলতা একটা বড় বাধা। এই বাধা কীভাবে মিটিগেট করবেন? এইটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার উইলিংনেস রয়েছে কিনা। যে কোনো বাংলাদেশের মতো দেশে এই ধরনের প্রজেক্ট অবশ্যই ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন বিষয়, অনেক কমপ্লেক্স বিষয়, সেখানে অনেক দুর্নীতি হতে পারে, এখানে আমলাতান্ত্রিক জটিলতা হতে পারে, নানা রকম রেড টেপ থাকবে। কিন্তু আপনার যদি উইলিংনেস না থাকে, পলিটিক্যাল উইলিংনেস না থাকে, আপনার যে টপ যে লিডার রয়েছে তার যদি এক ধরনের
মানে ডিরেক্ট যদি একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার মানসিকতা না থাকে তাহলে এটা সম্ভব না। কিন্তু আমরা লাকি যে আমরা যে এই প্রজেক্টগুলো করছি, এই প্রত্যেকটা প্রজেক্টের সাথে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার সরাসরি জড়িত। তিনি প্রতি সপ্তাহে কিন্তু আপডেট নিচ্ছেন যে আমার ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের কী অবস্থা, আমার ক্যানেল ডিগিংয়ের কী অবস্থা, আমার ফার্মার্স কারের কী অবস্থা। এবং তিনি যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এই যে তার একটা দীর্ঘ মানে কর্মদিবস, এই কর্মদিবসের একটা বড় অংশ জুড়ে কিন্তু এই বিষয়গুলো থাকছে। এই কারণে আমি মনে করি যে এই উইলিংনেসটা একটা জেনুইন উইলিংনেস, এবং আপনি যে প্রবলেমগুলোর কথা বলছেন সেই প্রবলেমগুলো যত দূর সম্ভব আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং আপনি যদি প্রথমেই হাঁটা না শুরু করেন তাহলে তো পথ আপনি অতিক্রম করতে পারবেন না। আসার কথা হচ্ছে আমরা হাঁটা শুরু করেছি এবং আমরা একসময় এই পথ অতিক্রম করতে পারবো। আমরা শেষ করব, এই রাজনীতিতে থিতু হবেন নাকি আবার ফিরে যাবেন বিদেশ বিভুঁইয়ে? আমার ইচ্ছা তো হচ্ছে অবশ্যই সাধারণ মানুষের সাথে থাকা, জনসম্পৃক্ত যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোর সাথে কাজ করা এবং মানুষের কাছে শেখা। তো এই কারণে আসলে শিক্ষকতা যেহেতু আমার পেশা, এই এবং সেটার সাথে সাথে প্রত্যেক শিক্ষকই হচ্ছে শিক্ষার্থীও বটে। এখন ক্লাসরুমের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমার একটা দীর্ঘ জীবনে আমি কাটিয়েছি। এখন ক্লাসরুমের বাইরের যে শিক্ষা, সেই শিক্ষাতেই এখন থাকতে চাই। তাহলে পলিটিক্যাল অ্যাম্বিশন কি? মানে একসময় সংসদে দাঁড়িয়ে সরাসরি এই যেদিন একটা লম্বা সময় নিশ্চয়ই আপনি নীতি কৌশলের সাথে কাজ করবেন, সেটি সংসদে দাঁড়িয়ে সরাসরি আইন প্রণয়ন করবেন, সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে চান কিনা? আমার পারিবারিকভাবে আমার বাবা দীর্ঘ সময় রাজনীতি করেছেন। তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা ছোটবেলা থেকে সেই জীবন দেখে এসেছি। আমারও ইচ্ছা রয়েছে যে সেই জীবনের আমারও হবে একসময়। কারণ জনসম্পৃক্ত থাকার এবং সংসদে যাবার একটা বড় আমি বলবো পজিটিভ দিক, সেটা হচ্ছে যে আপনার মধ্যে জবাবদিহিতা তৈরি হয় এবং জনগণের সাথে একটা ডিরেক্ট সম্পর্ক তৈরি হয়। তো সেই ইচ্ছা তো অবশ্যই রয়েছে। আপনার জন্য অভিনন্দন থাকলো, শুভেচ্ছা থাকলো জনাব সাইমুম পারভেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথা বলছিলাম বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী জনাব সাইমুম পারভেজের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা চলক দেখার জন্য।